আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই গঙ্গার জল চুক্তি নিয়ে বাংলাদেশ কি জটিলতায়। আমরা এই প্রশ্নের উত্তরটাই খুঁজতে চেষ্টা করব। দুদিন আগে বর্তমান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গঙ্গার জল চুক্তির উপর নির্ভর করবে বাংলাদেশ ভারত সম্পর্কের রসায়নটা কি হতে যাচ্ছে, এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি তার বক্তব্যে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই চুক্তিটা একটা জটিলতার দিকে রূপ নিচ্ছে এবং শেষ পর্যন্ত এই চুক্তিটা আলোর মুখ দেখবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভিন্ন মাত্রা লাভ করছে। সম্পর্ক উষ্ণতা হবে কি, উষ্ণতার দিকেই ভারতের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই চেষ্টাটা ছিল, কিন্তু বিএনপি সরকারের মধ্যে সেই চেষ্টাটা নেই। বিএনপি সরকার বরঞ্চ ভারত ছেড়ে অন্যদিকে যাচ্ছে, আমরা সেটিও দেখছি। এই সব কিছু মিলিয়ে এক জটিল পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে গঙ্গা চুক্তিও পড়ে গেছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক এবং ভৌগোলিক রাজনীতির সবচেয়ে সংবেদনশীল অধ্যায় গঙ্গার জল বন্টন চুক্তি। আর এই চুক্তি নিয়েই এই মুহূর্তে এক চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছরের 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে 1996 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা জল বন্টন চুক্তির 30 বছরের মেয়াদ। আর ঠিক এর আগেই গতকাল বুধবার কলকাতায় শুরু হয়েছে এক হাই ভোল্টেজ আলোচনা। ভারত ও বাংলাদেশের সেচ ও নদী বিশেষজ্ঞদের এই বৈঠক চলবে টানা 3 দিন। বাংলাদেশ থেকে যাওয়া একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন গতকালকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 30 বছর আগের সেই চুক্তি কি আদৌ নবায়ন হবে, নাকি ঢাকা দিল্লির দেওয়া নতুন নতুন শর্তের বেড়াজালে আটকে যাবে দুই দেশের এই মহাসংকটজনক জল চুক্তি? জলই কি শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কে নতুন কোনো জটিলতার জল ঢেলে দেবে? আগামী 23শে মে পর্যন্ত বাংলাদেশের এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে অবস্থান করবেন। তবে আলোচনা শুধু কলকাতার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষেই সীমাবদ্ধ থাকবে না। বৈঠকের ফাঁকে বাংলাদেশের এই প্রতিনিধি দল সরাসরি চলে যাবেন ফারাক্কায়। সেখানে গিয়ে তারা গঙ্গা নদীর জল সরাসরি পরিমাপ করবেন। কূটনীতির পরিভাষায় এই পরিমাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা বা চুক্তি নবায়ন না হয়, তবে নিয়ম অনুযায়ী বর্তমান চুক্তি মেনেই দুই দেশের মধ্যে জল বন্টন চালু থাকবে। বর্তমান অবস্থায় কি আছে এটি পরিষ্কার বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আজ থেকে ঠিক 30 বছর আগে 1996 সালে যে চুক্তি হয়েছিল, তাতে ফারাক্কা পয়েন্টে জলের প্রবাহের উপর ভিত্তি করে 3টি প্রধান শর্ত রাখা হয়েছিল। প্রথম শর্ত, গঙ্গার পয়েন্টে যদি জলের প্রবাহ 70,000 কিউসেক বা তার কম হয়, তবে ভারত ও বাংলাদেশ সমানভাবে জল ভাগ করে নেবে, অর্থাৎ বাংলাদেশ সর্বোচ্চ 35,000 কিউসেক পর্যন্ত জল পাবে। দ্বিতীয় শর্ত, যদি জলের প্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেকের মধ্যে থাকে, তবে বাংলাদেশ স্থায়ী বা নির্দিষ্ট পরিমাণ হিসেবে এক নাগাড়ে 35,000 কিউসেক জল পাবে এবং অবশিষ্টাংশ পাবে ভারত। তৃতীয় শর্ত, ফারাক্কা পয়েন্টে জলের প্রবাহ 75,000 কিউসেক বা তার বেশি হয়, তবে ভারত তার নিজের ভাগ নির্দিষ্ট 40,000 কিউসেক জল রেখে দেবে এবং বাকি সমস্ত উদ্বৃত্ত জল সরাসরি পেয়ে যাবে বাংলাদেশ। 30 বছর ধরে এই নিয়মেই জল বন্টন হয়ে আসছে, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, কারণ দুই দেশই এক টেবিলে এনেছে একেবারে নতুন নতুন সব জটিল শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সংশয়টা কোথায়? কেন চুক্তি নবায়ন নিয়ে এত জটিলতা? ভেতরের খবর হলো, বাংলাদেশ এবার শুধু ফারাক্কা
পয়েন্টের জল মেপে সন্তুষ্ট হতে রাজি নয়। ঢাকার নতুন প্রস্তাব হলো, চুক্তির সময় শুধু ফারাক্কার জলের পরিমাণ বিবেচনা করলে চলবে না, বরং ফারাক্কা পয়েন্টের বহু আগে থেকে গঙ্গার জল প্রবাহের সম্পূর্ণ হিসাব ধরতে হবে। এর আসল অর্থ হলো, গঙ্গা নদী পশ্চিমবঙ্গের সীমানায় ঢোকার আগে ভারতের ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই রাজ্যগুলো নিজেদের কৃষিকাজ ও খালের প্রয়োজনে যে বিপুল পরিমাণ জল ব্যবহার করে, সেই জলকে গণনার মধ্যে এনে গঙ্গার মোট জল প্রবাহ মাপতে হবে। ঢাকার এই বাড়তি জলের দাবি ভারতের অভ্যন্তরীণ জল ব্যবস্থাপনার ওপর বড় চাপ তৈরি করতে পারে। অন্যদিকে ভারতও তার নিজেদের বাস্তব পরিস্থিতি তুলে ধরছে। দিল্লির সাফ কথা, বিগত 30 বছরে গঙ্গার অববাহিকায় জনবসতি আকাশ ছোঁয়া হারে বেড়েছে, ফলে জলের চাহিদাও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও পলি জমার কারণে নদীর স্বাভাবিক বহমানতা বা নব্যতা অনেকটাই কমে এসেছে। তাই এই বাস্তব পরিবর্তনকে মাথায় রেখেই শুধুমাত্র ফারাক্কা পয়েন্টের জল প্রবাহকে ভিত্তি করে এগোতে হবে। ভারত সরকার এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গত মাসে দিল্লি সফরে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আলোচনায় ঢাকার সাবেক ভারতীয় হাই কমিশনার স্পষ্ট করে দিয়েছেন যে দিল্লির ভাবনা অত্যন্ত বাস্তবসম্মত। আর এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণেই দুই দেশের ওয়াকিবহাল মহল মনে করছেন গঙ্গার জল চুক্তির নবায়ন মোটেই সহজ হবে না। জলই হয়তো শেষ পর্যন্ত এই চুক্তির ভবিষ্যৎ ভাসিয়ে নেবে। জল চুক্তির জল শুধু দিল্লিতেই আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণও। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের তারেক রহমান সরকার বা বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো শুভেচ্ছা বা অভিনন্দন না জানালেও বাংলাদেশের সরকারি মহলের মনে একটা প্রচ্ছন্ন আশা ছিল। আশাটি হলো, যেহেতু এবার দিল্লি এবং কলকাতা দুই জায়গাতেই একই দলের অর্থাৎ বিজেপির সরকার রয়েছে, তাই গঙ্গার জল চুক্তি এবং তিস্তা চুক্তি হয়তো খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। রাজ্য সরকার আর কোনো বাধা সৃষ্টি করবে না এবং দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কিন্তু কলকাতার প্রশাসনিক মহলের ভেতরের খবর সম্পূর্ণ অন্য কথা বলছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার কোনো অবস্থাতেই কলকাতা বন্দরের ক্ষতি করে এই জল চুক্তিতে সায় দেবে না। উল্লেখ্য, কলকাতা বন্দরের বর্তমান সরকারি নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। 2020 সালের 12 জানুয়ারি এই বন্দরের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই নতুন নামকরণ করেছিলেন। বিজেপি সূত্রের খবর, তাদের আদর্শিক গুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই ঐতিহাসিক বন্দরটি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যাপক বাণিজ্যিক পরিকল্পনা রয়েছে। নির্বাচনী ইস্তেহারে বিজেপি যে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়িত করতে এই কলকাতা বন্দরকে মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করার ভাবনা রয়েছে। ফলে গঙ্গার জল দিয়ে ঢাকাকে খুশি করতে গিয়ে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই রাজ্য সরকারের ওপর কোনো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। একটি নির্ভরযোগ্য সরকারি সূত্রের খবর, এই সংবেদনশীল বিষয়ে শুভেন্দু অধিকারীকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি চুক্তি নবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হয়ও, তবে শেষ মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর মতামত বা সম্মতি অবশ্যই নেওয়া হবে। গঙ্গার এই জল কূটনীতিতে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এসেছে বাংলাদেশের একটি নতুন মহাপরিকল্পনাকে কেন্দ্র করে। গত মাসে দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট করে দিয়েছিলেন যে গঙ্গা জল চুক্তি সফল নবায়ন হবে দুই দেশের নয়া সম্পর্কের এক ঐতিহাসিক সূচনা। আর এই চুক্তি নবায়নের পর বাড়তি জল পাওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাস থেকেই বাংলাদেশ সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। শুকনো মৌসুমে সেচের জলের যোগান বাড়াতে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীর উপর একটি বিশাল বাঁধ বা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একনেকের বৈঠকে
প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের সবুজ সংকেত দিতেই বাংলাদেশের সেচ দপ্তর পুরোদমে মাঠে নেমে পড়েছে, জানিয়ে রাজবাড়ী জেলায় রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে। কিন্তু এখানে লেগেছে মূল সংঘাত। সরকারি সূত্রের খবর, ভারতের এই প্রকল্প নিয়ে তীব্র আপত্তি রয়েছে। নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, সীমান্ত থেকে মাত্র ৩০-৩৫ কিলোমিটার দূরে যদি এই বাঁধ নির্মাণ করা হয় তবে তার সরাসরি প্রভাব ভারতের সীমান্ত লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ জেলায় গঙ্গার ভাঙ্গন মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, যা এক বড় বিপর্যয় ডেকে আনবে। ফলে কলকাতায় চলমান এই ৩ দিনের বৈঠকে এই বাঁধের প্রসঙ্গটিও যে আলোচনার টেবিলে ঝড় তুলবে তা নিশ্চিত। জল চুক্তির নবায়ন কেবলমাত্র কিছু সংখ্যার বা কিউসেকের হিসাব নয়, এর সাথে জড়িয়ে আছে দুই দেশের অর্থনীতি, পরিবেশ, বন্দর এবং অভ্যন্তরীণ রাজনীতি। কলকাতা বৈঠক থেকে শেষ পর্যন্ত কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকেই নজর থাকবে গোটা উপমহাদেশের। আমরাও নজর রাখছি যে এটি শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎ আমি তোমার থেকে দূরে আছি। কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আসসালামু আলাইকুম এবং আদাব। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেজিং সফরে গিয়েছেন। এটি ছিল তার 25তম বেজিং সফর। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে দায়িত্ব নেবার পরে তার সাথে পুতিনের 40 বার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে যাবার এক সপ্তাহের মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেজিং সফর আসলে বিশ্ব রাজনীতিতে কি বার্তা দেয়? চীনারা খুব খুশি এ কারণে যে পৃথিবীর শক্তিধর দুটি দেশের রাষ্ট্রপতি এক সপ্তাহের মধ্যে তাদের দেশ সফর করছে। তার মানে বিশ্ব রাজনীতিতে চায়না এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়ে গেছে এবং বিশ্বের রাজনীতির ভারসাম্য বজায় রাখার জন্য চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে ভ্লাদিমির পুতিনকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এবং আজকে বুধবার চীনার প্রেসিডেন্টের সাথে ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি দলের মিটিং হয়েছে। গ্রেট হলে তারা মিটিং করেছে। 20টি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং চায়না, যেখানে ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তিও স্বাক্ষর করতে পারেনি, বরং ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্যিক উদ্দেশ্য ছিল, রাজনৈতিক উদ্দেশ্য ছিল, সবগুলোই বলা যায় যে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেনি। যে কথা দিয়ে শুরু করেছিলাম, ভ্লাদিমির পুতিন তার বক্তৃতায় 3000 বছরের পুরনো একটি চীনা ভাষার কবিতা রাশিয়ান ভাষায় অনুবাদ করে বলেছিলেন, যেটার বাংলা করলে হয় যে তোমাকে একদিন না দেখলে মনে হয় পরপর 3টি শরৎকাল আমি তোমার থেকে দূরে আছি। এটি আসলে বলেছেন তিনি চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এবং এর দ্বারা চীন এবং রাশিয়ার সম্পর্কের ঘনিষ্ঠতা বুঝিয়েছেন। এই সফরে তারা অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেছেন, যেটা বললাম 20টা চুক্তি। তার মধ্যে রয়েছে প্রযুক্তিগত সহায়তা, রেলওয়ে নির্মাণ, চলচ্চিত্র নির্মাণ এবং বাণিজ্য চুক্তি। এবং এই ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়া এবং চায়নার যে সম্পর্ক, রাশিয়ার তেল গ্যাসের সবচেয়ে বেশি অংশই কিনে নেয় চায়না এবং চায়নার থেকেও অনেক কিছু আমদানি করে রাশিয়া এবং তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এবার 25 বছর পূর্তি হলো।
এবং দুই পক্ষই বলছে যে বর্তমানে তাদের সম্পর্ক একটা অন্য লেভেলে চলে গেছে, এবং বিশেষ করে ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, সেখানে ইরানের পক্ষে রাশিয়া এবং চায়না যেভাবে পরোক্ষ ভূমিকা রেখে ইরানকে এই লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছে, এবং যার ফলাফল আজকে দেখেছেন যে 5 দিনের মধ্যে ইরান ধ্বংস হয়ে যাওয়ার কথা, সেই ইরান এখনো দাঁড়িয়ে আছে, এবং ট্রাম্প কি করে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে সম্মানের সাথে সেই পথ খুঁজছে। তো বর্তমান বিশ্ব রাজনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এবার আসি, হঠাৎ করেই আমরা দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন আহমেদ নেই। তিনি কোথায় গেছেন? মিডিয়ায় তিনি নেই। পরে জানা গেল যে তিনি ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছেন, এবং লন্ডনে তার মেয়ে রয়েছে, মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন। কিন্তু শুধুমাত্র মেয়ের সাথে দেখা করতে কি তিনি লন্ডনে গিয়েছেন? দ্য সোর্স নিউজ এর সূত্রে আমি জানতে পেরেছি যে লন্ডনে তিনি যে হোটেলে অবস্থান করেছিলেন, সেই হোটেলে আবার ক্যামব্রিজের চিকিৎসা শেষে একদিনের জন্য বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও অবস্থান করেছিলেন, এবং তাদের মধ্যে দেখা হয়েছে। তবে সেই দেখাটা আজকের আলোচনার বিষয় না, এবং সেটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই হোটেলে সালাউদ্দিন আহমেদের সাথে ভারতীয় একজন কূটনীতিকের দেখা হয়েছে। এই কূটনীতিক এর আগে তারেক রহমানের সাথে যখন ভারতের নেগোসিয়েশন হয়েছে, তখন তিনি তারেক রহমানের সাথে একাধিকবার সাক্ষাৎ করে আলোচনা করেছেন। সেই ব্যক্তি এই লন্ডনে সালাউদ্দিন আহমেদের সাথে হোটেলে দেখা করেছেন, এবং সেখানে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের রাজনীতি, এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, সেটি কখন কিভাবে প্রত্যাহার করা হবে, অর্থাৎ আওয়ামী লীগকে রাজনীতি করবার যে নিষেধাজ্ঞা সেটি সরিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করবার অনুমতি দেওয়া হবে। এটা নিয়ে বিএনপি সরকার কি ভাবছেন? সালাউদ্দিন আহমেদ তার সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে যদি আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে আসে, তাহলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে যে নিষেধাজ্ঞা আছে সেটি প্রত্যাহার করে নেবে সরকার। বিএনপি যখন এই কথা বলছে, তখন আমার মনে হয় যে এই যে 17 বছর তারেক রহমান বাইরে ছিলেন, এবং 2014 সালে আমেরিকা বলেছিল বিএনপিকে যে তার নেতৃত্ব থেকে তারেক রহমানকে সরিয়ে দিতে হবে, তারা কি তারেক রহমানকে সরিয়ে দিয়েছিলেন? ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আওয়ামী লীগের কাছে পৌঁছে দেওয়া ছিল, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেবার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ লন্ডন সফরে সালাউদ্দিন আহমেদ যে আশা নিয়ে গিয়েছিলেন সেটি ব্যর্থ হয়েছে, এবং ভারতও এই মুহূর্তে শেখ হাসিনাকে মাইনাস করে কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা ভাবছে না। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, 111 সরকারের আমলে আমরা দেখেছি এই কিংস পার্টি তৈরি করার, বা আওয়ামী লীগের সময় তৃণমূল বিএনপি গঠিত হয়েছিল। তো এখন এই আওয়ামী লীগকে ভেঙে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করার যে খায়েশ বিএনপির রয়েছে, সেটি যে অত্যন্ত বাস্তবতা বিবর্জিত, সেটা বুঝবার মতো কি কোনো লোক বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেই? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এবং আওয়ামী লীগ এই সংকটে যেভাবে ঐক্যবদ্ধ, বিশেষ করে তৃণমূল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং আজ অবধি তারা যেভাবে দলের জন্য লড়ে যাচ্ছে, সেখানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের কথা ভাবাটা একমাত্র ব্যাকুবের পক্ষেই সম্ভব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।